আজকে সময় এসেছে দেশ আপনি দালালি করবেন আর মানুষ আমাদের তরুণেরা আমাদের আওয়ামী সরকার আসার পর এখানে এই টিভি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন। সবার আগে আমাদের ভিডিও আপনার হাতে পৌঁছে যাবে। ভাবে আগাচ্ছে, কারণ জামাত ইসলামের আমি চিনি, যত দেখে না করে পাকনা দাড়ি টাড়ি, ওনাকে আমি সালাম দিই, কিন্তু বয়সে আমার 5 বছরের ছোট উনি। আমি ওনাকে দেখছি উনি জাসদ ছাত্রলীগ করে না, আমি মিথ্যা কথা বললে আপনারা জানেন না, দেখেন উনি জাসদ ছাত্রলীগ করতো, মান্নাদের কর্মী ছিল, মাহমুদুর রহমান মান্নাদ। উনি খুব সুন্দর ভালো কথা বলে, আমি মনে করছিলাম এখন বুঝি বাংলাদেশ অপাইব, কিন্তু না। তারা পরে দেখা গেল ফ্র্যাঙ্কেস্টাইনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, যে আশ্রয় দিছে তারা খাইতে চায়। কথাটা খুব ঠিক। 18 সনে যদি বিএনপি যদি দানের শীষ মার্কাটা কার বলেন আপনারা? বিএনপির তাদের পাল্লা মার্কা ছিল, বিএনপির মার্কা দিয়ে তারা ইলেকশন করছে, বিএনপির আস্তিনের নিচে তারা আশ্রয় নিয়ে পলিটিক্সটা করছে 18 বছর 20 বছর। এখন যেন মনে হয় নৌকার দানের শীষ 2 সাপের 1 বিষ নাকি। এটা কারা ছড়ায়? ইউটিউব গুলা কার? 50,000 ইউটিউব আছে জামাত এবং শিবিরের, তারা এগুলো দখল করছে। ব্যাংক তারা দখল করছে, হসপিটাল তারা দখল করছে, প্রতিষ্ঠান তারা দখল করছে। এটা আমি খারাপ মনে করি না। বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে, ভাইস চ্যান্সেলর সব। আমি আমার জেলা দিয়ে বলি, আমার জেলায় একটা সিট যদি পায় জামাত, আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কিশোরগঞ্জ জেলার জামাত 10% ভোট পায় দেখাক। সুহেল আছে এখানে, কিশোরগঞ্জ 10% ভোট পা। কিন্তু এখন আমার জেলা জামাতের কথা ছাড়া চলে না প্রশাসন। এগুলো আমরা অপমান বোধ করি না? যারা তারা আশ্রয় দিল, বাঁচাইলো, তাদেরকে এখন খাইতে চান। এখন আবার মনে করেন বিএনপি দরকার নাই, আমরা ইলেকশন করে আমরা পাস করে ফেলবো। বিএনপিকে ভুলে গেছেন যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2টা স্টেটমেন্ট যদি মনে না রাখেন, 8 সনের পরে ভুল করবেন। জামাতের পক্ষ হইয়া 2টা স্টেটমেন্ট করছিল, আপনারা পড়েন সেই 2টা স্টেটমেন্ট, একটা 12 সনে একটা 13 সনে। তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন। আপনাদেরকে আশ্রয় দেয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন, এখন আপনি বলে ফেলবেন 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ। কেন? আমরা একসাথে চললে কি হইতো? আপনারা ভালো হন, মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব। আপনি ইসলামকে বলেন, আমিও ইসলাম স্বীকার করি, ইসলামী শাসন চান, আমিও চাই, তবে ভোট করে আসেন। কি কথাটা আপনারা মানেন কিনা? ওনারা যদি শরিয়া আইন করতে চায় আমার কোনো আপত্তি নাই। ওই যে মামুনুল হক সাহেবরা বড় বড় খুব কঠিন বক্তৃতা করে, অনেক কঠিন, এগুলো ভালো লাগে না। এই দেশে এটা মুক্তিযুদ্ধের দেশ, করুক। তারা যদি ইসলাম কায়েম করতে চায় কিভাবে করবে? লাঠি দিয়া নাকি ভোট দিয়া? বলেন আপনারা। তাহলে তারা যদি ভোট পায় আমরা তাদেরকে সেলিউট দিব, আপনারা ইসলাম কায়েম করেন, কিন্তু ভোটটা ঠিকভাবে করেন। অনার্থক দেশে গন্ডগোল। আমাদের নেত্রী বলছে, আমাদের নেতা বলছে পরশুদিন, জনাব তারেক রহমান, সব কিছুর সমাধান ওই যে সংস্কারের সমাধানও ভোট, তাড়াতাড়ি ভোট দেন। বলছে কি না কথাটা? ভোট দেন, আগে নির্দিষ্ট হোক, নির্ধারিত হোক এই দেশে কে মেজরিটি। আপনারা আবার করেন না, বঙ্গবন্ধুর কথা বললে কোন ফজলুর রহমান আওয়ামী লীগ করে। আরে আওয়ামী লীগ করবো, আমি তখন 18 বছর যাবৎ বিএনপি করি। বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে, যখন ভাসানী নিয়ে কমিউনিস্ট পার্টির স্লোগান দিছে, তাদের কমিউনিস্ট পার্টি রইল তো ওই হারামজাদা জনগণ, রইল তোদের নির্বাচন, আমরা গেলাম সুন্দরবন। মুরব্বীদের এটা মনে থাকার কথা। তারা ইলেকশন করবে না, ভোটের আগে বাদ চাই, মৌলানা ভাসানীর স্লোগান। শেখ মুজিবুর রহমান বলছে যে না, আমরা আগে ভোট চাই, কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে। আমরা ভোট চাই, আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটিকে। এইটা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, নাকি জামাত ইসলাম বা অন্য কেউ? এইটা আগে হয়েছে। আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই, এমন একটা জার্নালিজম করতে চাই যেই জার্নালিজম শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে, প্রচুর সংবাদপত্র, ওয়েবসাইট, এবং তার মধ্যে কেউ কেউ নিজেরা বলেন যে আমরা রেসপেক্টেড নিউজ ওয়েবসাইট। তারা আমরা দেখেছি তাদের রোলগুলো কি। সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে আপনি কি রোল প্লে করেন, সেটা কিন্তু সবাই ডকুমেন্টেড করে ফেলে। আমি একটা নিঃশ্বাস ফেললাম, এই নিঃশ্বাস ফেলাটাও দেখবেন যে একটু পরে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি আমার নামে কি লিখলেন, এটা ডকুমেন্টেড হয়েছে।
আমাকে একজন কাকে এইটা বললেন, এটা ডকুমেন্টেড হয়ে গেছে। তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাববেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায়, আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো আর শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমার বিরুদ্ধে যদি কিছু থাকে আপনি লেখেন, জোর গলায় লেখেন, আমাদের বিরুদ্ধে জোর গলায় লেখেন। আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যেই জার্নালিজম শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়। সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক, সে আমি হই, আমাদের লিডার হোক, একটা পলিটিক্যাল পার্টির বড় পলিটিশিয়ান হোক, সবাইকে আপনি কাঠগড়ায় দাঁড় করবেন। এটা হচ্ছে জার্নালিজমের কাজ। এবং আমরা আবারও বলছি, আমরা 1 থেকে 36-এ যেটা হয়েছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই। যারা যারা এখানে, আমি শুধুমাত্র দেখলাম হচ্ছে টেক্সটের ডকুমেন্টেশন। টেক্সটের বাইরেও তো অনেকগুলো বয়ান তৈরি হয়েছে ইউটিউবে, অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টক শোতে, আমি নিজে দেখেছি। আমি দু একটা বড় টিভির কথা আমি বলতে পারি, আমি নাম বলছি না, তারা এসে বলছে যে এই স্টুডেন্টদেরকে বলতেছে টেরোরিস্ট। আপনি কখন একজনকে টেরোরিস্ট বলেন? সবাই মিলে টেরোরিস্ট বলা মানে হচ্ছে আপনি এই সাদিক কায়ুমকে আপনি মারার একটা লেজিটিমেসি আপনি তৈরি করছেন। ওকে যখন আপনি টেরোরিস্ট বলবেন তখন লিগালি আপনি বলবেন যে ওকে মারার একটা বৈধতা আছে। আপনার কাজটা কি? আপনি কেন তাকে আপনি তো স্টুডেন্ট বলতে পারতেন যে আন্দোলন করছে। তারা তো এমন না অস্ত্র নিয়ে সে তো আন্দোলনে আসে নাই। সে তার পা যুগল, হাত যুগল এবং মুখ দিয়ে সে তার কথা বলছে, সেটা নিয়ে তো সে পথে এসছে। কিন্তু দেখা যাচ্ছে তাকে আপনি বলছেন জঙ্গি, তাকে আপনি বলছেন টেরোরিস্ট, তাকে বলছেন যে সে কারো কারো টাকা খেয়ে এটা করছে। আপনি অনেক ধরনের, কোনো সোর্সিং নাই, আপনি অনেক ধরনের আপনি গল্প ফাঁদলেন। ফাদার মূল কারণটা কি? আপনি তার এজেন্সিকে কেড়ে নেওয়া, তাকে হত্যা করার লেজিটিমেসি তৈরি করা। ভয়াবহ জার্নালিজম হয়েছে। যারা এগুলো করেছেন, আমি আশা করি একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা ঘটিয়েছে, ভোট ডাকাতি করেছে, অর্থনৈতিক লুটতরাজ করেছে, জনগণের উপরে আক্রমণ করেছে। একটা অর্গানাইজেশন স্ট্রাকচার নিয়ে একটা পলিটিক্যাল রেজাল্ট খুঁজে তারা এই কাজগুলো করেছে। যে কোনো সংজ্ঞায় এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সাথে আজকের প্রসঙ্গের বাইরে আরেকটা আলোচনা আমরা নিয়ে এসেছিলাম এনডিএম এর পক্ষ থেকে, সেটা হলো জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়। জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় নির্বাচনের লিগ্যাল আপনার লেজিটিমেসি যেমন আনা যাবে না, একইভাবে স্থানীয় নির্বাচনে যতগুলো প্রতিকূলতার সৃষ্টি হতে পারে, মানে মাঠে বা প্রত্যেকটা জায়গায় জায়গায় যে ধরনের দাঙ্গা কোন্দল সৃষ্টি হতে পারে, আজকে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুলিশ বাহিনী এটা দমন করার জায়গায় আসে নাই, তাহলে আগামীতেও খুব শীঘ্রই এটা আসা সম্ভব না। তো সবভাবে সঠিকভাবে একটা লোকাল নির্বাচন করতে হইলে তার আগে একটা জাতীয় নির্বাচন করতে হবে। আজকের প্রসঙ্গের বাইরে এই দুটো জিনিস বড় দাগে অন্তর্বর্তীকালীন সরকার এবং কমিশন প্রধানদের সাথে আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা কমিশন আলাদা করে যেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে প্রতিনিধি রিকোয়েস্ট করেন এবং এই প্রতিনিধিদের সাথে তারা বসে প্রথমে ভোটাভুটি করেন কোন কোন রিফর্মগুলো কোন কোন রাজনৈতিক দল চায়, যেগুলোতে সবাই ঐক্যমত পোষণ করবে, সেটা নিয়ে আলাদা একটা চার্টার তৈরি করা যে এইটা মীমাংসিত ঐক্যমত, এর বাইরে কেউ যাবে না। এরপর যদি কোনো প্রয়োজনীয় রিফর্ম থাকে যেখানে ঐক্যমতে আমরা পৌঁছতে পারছি না, সেটা নিয়ে আলোচনা করবার জন্য নির্ধারিত একটা সময় রাখতে আমরা আবেদন জানিয়েছি। এই নির্ধারিত সময়ের ভেতরে যদি ঐক্যমত আমরা না আসতে পারি, তাহলে সেই রিফর্মগুলো আগামী নির্বাচনের পর পার্লামেন্টের হাতেই দেওয়া হবে। দ্বিতীয় যে আলোচনা আমরা এনেছি যে ঐক্যমতে আমরা যেটাতে আসবো, যেই রিফর্মে, সেগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, সেই বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কতখানি কাজ করবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে কিভাবে প্রমিসবদ্ধ চুক্তিবদ্ধ করতে পারে, যে যার মাধ্যমে যেই সরকার আসুক না কেন আগামীতে, কারণ এটুকু পরিষ্কার ভাই যে নির্বাচিত সরকারের বাইরে অন্য কেউ ইনঅ্যাক্ট করতে পারবে না কোনো বড় ধরনের রিফর্ম। তো নির্বাচিত সরকার এসে ওই ঐক্যমত রিফর্মগুলো কিভাবে ইনঅ্যাক্ট করবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং শেষ আলোচনা করেছি যে সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য শীঘ্রই একটা সঠিক জাতীয় নির্বাচন নিয়ে আসা। নির্বাচন কোনোভাবেই কোনো সংস্কারের সাথে সাংঘর্ষিক না এবং এই সংস্কারের আলোচনা এবং নির্বাচনের তৈয়ারি পাশাপাশিভাবে একসাথে চলতে পারে এবং সেই আঙ্গিকেই মাননীয় প্রধান
উপদেষ্টাকে আমরা আবেদন জানিয়েছি যে উনি টেন্টেটিভ একটা তারিখ বলেছিলেন 2025 সালের ডিসেম্বর। উনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে 2025 সালের ডিসেম্বরটি হতে হবে, তা না যত শীঘ্রই আমরা সঠিক কাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত। তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটন করতে পারে। অবশ্য বাংলাদেশের সবাই জানতো জুলাই ও আগস্টে কি ঘটেছে, কারা হত্যার নির্দেশ দিয়েছে, পুলিশের ভূমিকা কি ছিল, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ নেতৃত্ব কর্মীদের কি ভূমিকা ছিল। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি ছিল। আর সেই সত্য যদি অপ্রিয় হয় তাতেও আপত্তি নেই। ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য লিখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। তিনি লিখেছেন, অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের উপর চূড়ান্ত আঘাত এনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ হয়ে গেছে। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, 1990 সালে সামরিক শাসক জেনারেল এরশাদ যখন গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তার বয়স ছিল 59 বছর। তিনি ছিলেন এক দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসক। এরশাদ পতনের পর তত্ত্বাবধায়ক সরকার তাকে কারাগারে পাঠায় এবং দুর্নীতির অভিযোগে মামলা করে। পরবর্তীতে খালেদা জিয়ার সরকারও একই নীতি অনুসরণ করে। বিএনপি ও আওয়ামী লীগ এরশাদের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের দলে টেনে নেয়, ফলে এরশাদকে কিছু তরুণ ও বিশ্বস্ত নেতাদের উপর নির্ভর করতে হয়। তবে সবাই জানতো এরশাদ রাজনীতিতে ফিরবেন, কারণ তিনি দেশের উত্তরাঞ্চলে একটি বিশাল ভোট ব্যাংক ধরে রেখেছিলেন। শেষ পর্যন্ত তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেন এবং প্রায় 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতির কিংমেকার হিসেবে রয়ে যান। তার এই দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রভাবের কারণ ছিল আন্তর্জাতিক মহলে তার শাসনামল নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। মানবাধিকার লঙ্ঘনের জন্য তিনি তীব্র নিন্দার মুখে পড়েননি। তার শাসনামলে কয়েকটি উচ্চ প্রোফাইল হত্যাকাণ্ড ঘটলেও কোনো তদন্তে প্রমাণ মেলেনি যে তিনি নিজে এসব হত্যার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মানবাধিকার লঙ্ঘনের প্রায় সব ঘটনায় নথিভুক্ত করেছে। তার ভোট কারচুপির কৌশল ছিল স্পষ্ট নির্লজ্জ। গুম, গণহত্যা, গণগ্রেপ্তার সবই বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। তারপরও সন্ত্রাস বিরোধী অবস্থানের কারণে তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন। কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সকল প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে। সর্বশেষে তিনি লেখেন, দুঃখিত আপা, এটি শেষ। এই টিমের গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম, আমার কন্ট্রিবিউশনটা কি? জমি রেজিস্টার করতে পারছি না, অমুক করতে পারছি না, কর দিতে পারছি না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কেন? কৃষি আটকে গেলাম কেন? এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না, করতে পারি না। জমাকে বেচা কিনে আমরা করতে পারছি না। কি কি যা উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে ফেলছি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না, ধীরে সুস্থ হচ্ছে। কেন পারছি? এটাই হলো আমাদের অপারগতা। খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না। সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে, অনলাইনের সিরিজ হয়ে গেছে, অসংখ্য জিনিস অনলাইন। এটা কিন্তু এখানে বিল্ডিংয়ের মধ্যে বসাবো, দেশে হয় না। দেশে না হলে এটা করে লাভটা কি আমার? এই জিনিস করে হলো যে আমরা এটা দেশে অনলাইন মানে এখন অনলাইন, আর কিছু থাকবে না। সেটা বলে আজকে রাতারাতি করতে পারবো না, রাতারাতি হবে না তো, সেটা আমি বলি দেখ, কিন্তু একজন ফার্স্ট হবে, সেটা করে বলছি। এই অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট হবে বলে আমি সবটা করে ফেলেছি, অথবা আমি পাসপোর্ট করে ফেলেছি, এটা 100% আমার জ্ঞান। আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি, ফার্স্ট হয়েছি আমি। এটা তো হতে পারে, আমি সেকেন্ড হতে পারি, থার্ড হতে পারি, আমি লাস্ট হতে পারি। হবে না সে কথা ঠিক না। যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে, এটাতে আমার যোগ্যতা, আমার কৃতিত্ব। এই বয়সে আমি দেশের এই টিমের গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম, আমার কন্ট্রিবিউশনটা কি? একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি, তাদের
বুঝ দেওয়া দরকার, বুঝ দিয়ে দিয়েছি, সেটা এক জিনিস। আর হলো যে আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে, যেটা আমার থেকে হোক, সে আমিটাকে আবিষ্কার করা, অর্জন করা, সেই জিনিসগুলো না, সেগুলো হলো চ্যালেঞ্জ, সেগুলো হলো আজকে সেই সুযোগ। এখানে কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই, অন্তত এই সময়টুকুতে। আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকবো, যাতে আমি চাই না আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই আমাদের করোনা। আমরা সরকার গঠনের পর থেকে এখন 6 মাস চলে গেল। এটাকে আমি বলছিলাম যে এটা আমাদের প্রথম পর্ব। আয়োজন করার জন্য যে সময় লাগে, অনেক ভুলভ্রান্তি হয়েছে আয়োজনের সময়। এখন সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত। সেই প্রস্তুতিটা আমাদের হলো কিনা, না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা। আমি অন্যভাবেও চিন্তা করছিলাম কথাগুলো শোনার সময়। এটা যদি কোনো বড় কোম্পানির এক্সিকিউটিভদের একটা বৈঠক হতো, তাদের যারা শরিক হচ্ছে তারা কি বলতো, নিশ্চয়ই ম্যানেজিং ডিরেক্টরের প্রশংসায় সময় নষ্ট করতো না। তারা বলতো আমি এই কাজ দিয়েছেন আমাকে, আমি এই কাজ করেছি, আমার এই সাফল্য হয়েছে, আমি ওই কাজ আরো এই কাজের জন্য প্রস্তুত। আমি দুভাবে দেখালাম, একটা হলো যে খেলার মাঠের খেলোয়াড়, একটা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের তাদের বক্তব্য। এই সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি, তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মতো হতে হবে, যে আমরা কি করছি, কি করার দরকার, কোথায় আমরা আটকে যাচ্ছি, সেগুলো নিয়ে আলোচনা হবে। নিশ্চয়ই আজকে উদ্বোধনী অনুষ্ঠানে হয়তো হচ্ছে না, অন্য সময় হবে। তো সেখানেও আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমাকে করলে অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই আমাদের করোনা। আজকে সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল বিগত 15 বছর। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। আমরা দেশের মানুষের সামনে 1 মাস, 2 মাস বা 3 মাস আগেও নয়, আমরা আজ থেকে 2.5 বছর আগে প্রায় বাংলাদেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি আমাদের 31 দফা দাবি। কি সেই 31 দফা? এর মধ্যে আপনারা কম বেশি প্রত্যেকেই ওয়াকেফাল আছেন, অবহিত আছেন এই 31 দফা নিয়ে। এই 31 দফাটা কি? 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে, কম বেশি যতটুকুই সম্ভব হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই আপনাদের প্রিয় দল, এই দলই দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করেছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে আমরা হয়তো ততটুকু করতে পারিনি, কিন্তু তারপরেও করার মধ্যে যতটুকুই করেছে একমাত্র আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে আবার, যাতে করে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারে। দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে। দেশের কৃষককে আবার কৃষির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে, যাতে আমরা কৃষিকে শক্তিশালী ভিত্তির উপরে, মজবুত ভিত্তির উপরে গড়ে তুলতে পারি। দেশের শিল্প ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে, যাতে দেশের মানুষের
কাছে, প্রত্যেক প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিতে, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী, মূল দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি নেতাকর্মী, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের গণতান্ত্রিকামী অন্যান্য সকল রাজনৈতিক দলের প্রতিটি নেতাকর্মী, আমরা নিয়োজিত ছিলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের। এখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এখন এসেছে সামনে সময় কিভাবে দেশকে গড়ে তুলতে হবে। আসুন আজকের এই সম্মেলনে আমরা দুটি বিষয়ে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি। প্রিয় সহকর্মীবৃন্দ, কেন এই প্রতিজ্ঞা গ্রহণ করব? কারণ এই কারণেই প্রতিজ্ঞা গ্রহণ করব, এখানে উপস্থিত যে 707 জন আজকে কাউন্সিলর আছেন, প্রতিটি কাউন্সিলর আপনারা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আপনারা হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনারা সেই দুজন মানুষের সৈনিক যেই দুজন মানুষের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে, এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কাজে আসুন আজকের এই সম্মেলনে আমরা যেমন দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি, দলকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার উদ্যোগ নিয়েছি, একইভাবে আসুন আমরা দ্বিতীয় আরেকটি প্রতিজ্ঞা গ্রহণ করব আজকে। সেই প্রতিজ্ঞা হলো যে কোনো মূল্যে আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে যে কোনো মূল্যে আমরা দলকে 31 দফা, দেশকে 31 দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। এটাই হবে আজকে আমাদের এই কাউন্সিলের, এই সম্মেলনের মূল প্রতিজ্ঞা, যে সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা, বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা। আসুন এই হোক আজকের কাউন্সিলের আমাদের প্রতিজ্ঞা। কি ভাই সেটি? প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এটিই হবে আমাদের আজকের এই কাউন্সিলের লক্ষ্য, এই কাউন্সিলের উদ্দেশ্য। পরিশেষে আমি 71 সালে সকল মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে, যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে, একই সাথে বিগত স্বৈরাচার আন্দোলনে বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, যত নেতাকর্মী বিভিন্নভাবে অত্যাচারে নির্যাতিত হয়েছেন, সকলের প্রতি সম্মান জানিয়ে এবং আজকের এই কাউন্সিলের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা যেভাবে একটা ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা সুযোগ সৃষ্টি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে, খেলাধুলা, সংস্কৃতি, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই। আমি আজকে আমাদের সঙ্গে যিনি এসেছেন এখানে, এক সময় ঢাকা স্টেডিয়াম কাঁপানো ফুটবলার, জাতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন এবং তার নেতৃত্বেই সাফ ফুটবলে বাংলাদেশ জয়ী হয়েছিল। তিনি এখন রাজনীতির অঙ্গনে এসেছেন, সেখানে এসেও তিনি কিন্তু খেলাকে ভুলে যাননি, তিনি এই খেলাই শুরু করেছেন আবার। তার ঢাকা মহানগরের ফুটবল টুর্নামেন্টে আমাকে নিয়ে গিয়েছিলেন তিনি, এবং সেখানে আলাপ হয়েছিল যে আমরা ঠাকুরগাঁয়ে ফুটবল টুর্নামেন্ট করতে পারি কিনা। আমি সেই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তার সহযোগিতার জন্য। ঢাকা থেকে আজকে আমাকে এসেছেন আমাদের কৃতি ফুটবলার সাব্বির। আমি একসময় তার ফ্যান ছিলাম, আমি আমিরেরও ফ্যান, সাব্বিরেরও ফ্যান ফুটবলে। আসলে এরা যখন মাঠ খেলতেন তখন মাঠকে তারা দাপিয়ে রাখতেন, তখন অসংখ্য দর্শক ছিল। আস্তে আস্তে ফুটবলের দর্শক কমে গেছে, ক্রিকেটের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ফুটবল যেন একটু নেমে গেছে।
কিন্তু ফুটবল হচ্ছে আমাদের দেশের খেলা, মানুষের খেলা। আজকে গ্রামের মধ্যে গিয়ে দেখি যে আপনার একটা ব্যাট নিয়ে বানিয়ে ক্রিকেট খেলছে, আগে দেখতাম সেখানে ফুটবল খেলছে, কাদার মধ্যে সবাই ফুটবল খেলছে। এই ফুটবলকে আবার আমাদের জনপ্রিয় করে তুলতে হবে এবং যে উদ্যোগ আজকে আমিনুল নিয়েছে, সারা বাংলাদেশে সেই ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে, বিভাগীয় খেলা হয়েছে এবং একটা ইউনিক ব্যাপার যে একটা রাজনৈতিক দল সে আজকে নেতৃত্ব নিচ্ছে ক্রীড়াঙ্গনে এবং সারা বাংলাদেশে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, তার প্রত্যক্ষ মনিটরিং এ, প্রত্যক্ষ দিক নির্দেশনায় আজকে আমিনুল তার সহযোগীদেরকে নিয়ে এই টুর্নামেন্ট সারা দেশে করছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, খেলার মাঠে বক্তব্য কখনোই ভালো লাগে না, শুধু একটা কথা বলতে চাই, আজকে যে নামের টুর্নামেন্টটা হচ্ছে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অনেকেই ছেলেরা হয়তো জানে না, আমাদের ছোট ছোট প্রজন্মের, তিনি ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ। তিনি বাংলাদেশে একটা একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি এই দেশের গণতন্ত্র বিমুক্ত করেছিলেন এবং এই দেশটির আমূল পরিবর্তন সাধন করেছিলেন। মাঠে খেলাধুলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তার যে প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল এবং তাকে তিনি উন্নত করবার চেষ্টা করেছিলেন, সেটা আমরা আজও মনে করি। সেই জিয়াউর রহমানকে মনে করে আসুন আমরা দেশের বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমান, যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, এই যে পরিবর্তন, এই যে নতুনের আগমন, এইখানে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই সবাই আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আজকের এই ফুটবল টুর্নামেন্ট শুরু করার জন্য আমি ঠাকুরগাঁও জেলা বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই। সেই সূত্রে আমি জানি আমাদের সাংবাদিক ভাইরা এখানে দাঁড়িয়ে আছেন যে দু একটা কথা শোনার জন্য, সেই কথা খেলার মাঠে বলতে চাই না, তারপর একটা কথা বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম। আওয়ামী সরকার আসার পর এখানে বেনিফিশিয়ারি হয়েছে শুধুমাত্র সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ 2-4 ব্যক্তি। এই টেলিকমিউনিকেশন সেক্টর নীরবে নিভৃতে এখানে ব্যাপক লুটপাট যজ্ঞ চালানো হয়েছে। এটার পিছনে ব্যাপক সরকারের একটি অর্থ বাজেট ব্যয় করা হয়েছে এবং সেটি কিভাবে ব্যয় করা হয়েছে এবং কারা কারা দুর্নীতি করেছে, আমি চাই এটার শ্বেতপত্র প্রকাশ করা হোক, যে কারা কারা দুর্নীতি করেছে, কিভাবে করেছে এবং এই অর্থগুলোকে কিভাবে আমরা আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পারি। আমরা বিগত দিনে দেখেছি যে ব্রুটাল অপারেশন, পলিটিক্যাল অপারেশন চালানো হয়েছে বিরোধী দল মত যারা প্রকাশ করেছিল বিগত সরকারের বিরুদ্ধে এবং সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছে। জনগণের জন্য সবচেয়ে ভালো কোন জিনিসটা হয়, জনগণের কাছে কিভাবে ইন্টারনেটটা আমরা সবচেয়ে কম মূল্যে পৌঁছায় দিতে পারি এবং একদম প্রান্তিক পর্যায়ে যাতে ইন্টারনেট ইউজার আমরা তৈরি করতে পারি। আগামী দিনে এখানে এআই এর কথা বলা হয়েছে, একজন বলেছেন, আপনারা জানেন যে এআই ইজ ভেরি ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট। এটা আগামী দিনে এআইটা একটা নতুন একটা দিগন্ত আমাদের জন্য ওপেন আপ করে দেবে। সেখানে শিক্ষার্থীরাও যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবে, এটা হেলথ কেয়ারেও ইউজ করা হবে। এখানে যারা কৃষকরা রয়েছেন তারাও এআই ইউজ করতে পারবেন। অনেক সমস্যার সমাধান কিন্তু এআই এর মাধ্যমে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি 31 দফার সংস্কার প্রস্তাবনা গ্রহণ করেছে, সেটা বহুল আলোচিত হচ্ছে। সেখানে দফা 9টা আমি একটু উল্লেখ করতে চাই যে সকল সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কোনো হস্তক্ষেপ ছাড়া কাজ করতে দেওয়া হবে। আমি যতটুকু বুঝি বিটিআরসি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ার কথা, তাদের উচিত ছিল এগুলো রেগুলেট করা, কিন্তু আপনারা দেখেছেন যে সকল কিছু যে এক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, এখানে সকল কিছু দলীয়করণ করা হয়েছে এবং বিটিআরসিরও অবস্থা তাই এবং এখন পর্যন্ত সেই অবস্থাতেই আছে। তারা রেগুলেট করেছে, তো রেগুলেট করে তারা ব্যারিয়ার সৃষ্টি করেছে যাতে আর কেউ না ঢুকতে পারে এখানে, এবং লাইসেন্সিং দেওয়ার ক্ষেত্রে 27টা লেয়ার তৈরি করেছে। এই লেয়ারগুলা, এই লাইসেন্সগুলা কারা পেয়েছে এটার একটা আমি মনে করি যে একটা প্রপার সার্ভে হওয়া উচিত, হয়ে তাদের পরিচয়, নাম, পরিচয়, ঠিকানা দিয়ে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া উচিত যে এটা দলীয় পরিচয় কত % দেওয়া হয়েছে আর নির্দলীয় বা যারা প্রিভিয়াসলি ব্যবসার সাথে জড়িত ছিল তাদেরকে কত % দেওয়া হয়েছে। তাহলেই কিন্তু একদম টোটাল চিত্রটা বোঝা যাবে যে